নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বাংলাদেশে কিছুদিন আগে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। এক মহিলা দাবি করেছিলেন তার পরিবারের একজন সদস্যকে নাকি হত্যা করা হয়েছে এবং ছাত্র আন্দোলনের সময় হত্যা হওয়া সেই হত্যার দায় নাকি শেখ হাসিনার, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। এতদিন বাদে হঠাৎ করে সেই পরিবারের সেই সদস্য ফিরে আসেন। তখন সেই মহিলাকে প্রশ্ন করা হয় যে আপনারা তো বলেছিলেন তাকে হত্যা করা হয়েছে, যার সঙ্গে শেখ হাসিনা জড়িত। আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দিয়েছেন, কিন্তু হঠাৎ করে এখন ইনি কোথা থেকে ফিরে এলো? তখন ওই মহিলা বলেন, আমাকে চাকরির লোভ দেখিয়ে, চাকরির টোপ দেখিয়ে মিথ্যা মামলা করতে রাজি করানো হয়েছিল। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। এই একটা ঘটনায় প্রমাণ করে বাংলাদেশের এক্স্যাক্টলি আইন প্রশাসনটি কতটা অবনতিতে বা রসাতলে গিয়ে পৌঁছেছে। হাড়ির যেমন একটা ভাত টিপলেই বোঝা যায় পুরো হাড়ির ভাতগুলো সেদ্ধ হয়েছে কিনা, ঠিক সেরকমই বাংলাদেশের এরকম টুকরো টুকরো অনেকগুলো ভাত এবং তাদের বর্তমান সেদ্ধ অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন আলটিমেটলি বাংলাদেশ কিন্তু চরম অবনতিতে পৌঁছেই গেছে। মিথ্যে মামলা দেওয়া এই বাংলাদেশের এখন নিত্য নৈমিত্তিক একটি প্রক্রিয়া। কিছুদিন আগে জেডিআই পান্নার বিরুদ্ধে একটি কেস দেওয়া হয়েছিল, যে আইনজীবী হাসিনারও বিরোধিতা করেছিলেন। এখন যেহেতু তিনি মোহাম্মদ ইউনূস সরকারের বিরোধিতা করেন, তাই তার বিরুদ্ধেও নাকি কেস দেওয়া হয়েছে। এই মিথ্যে মামলার খেলা খেলতে খেলতে মোহাম্মদ ইউনূস আবার নিজের নামে যে মামলাগুলো চলছে সেই মামলাগুলো থেকে বেকসুর খালাস পেয়ে গেছেন। চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হলো। দেশকে যদি কেউ অপমান করে তাহলে দেশের সরকার তো তার বিরুদ্ধে মামলা করবে, কিন্তু এক্ষেত্রে মামলা করেন বিএনপির এক সমর্থক। বিএনপির এক সমর্থকের মনে হলো যে বিশাল সনাতনী সংখ্যালঘুদের যে সমাবেশ কিছুদিন আগে বাংলাদেশে হয়েছিল, সেখানে নাকি জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এবার এমন একটা গুরুতর অভিযোগ যার বিরুদ্ধে করা হয়েছে, তিনি আসলে দেশের ভালোর জন্যই বিভিন্ন কথাবার্তা বলে বেড়ান। অর্থাৎ প্রথম ক্ষেত্রে সেই অভিযোগটাকে কিন্তু বাংলাদেশ সরকার পাত্তাই দিতে চাইল না, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তিনি দিনের পর দিন লড়াই করে যাচ্ছেন সরকারের একাধিক কর্মকাণ্ডের বিরুদ্ধে। তিনি সনাতনী এবং সংখ্যালঘুদের অধিকার আদায় করার জন্য লড়ছেন। আজকে তিনটায় আমাদের প্রভু সম্মানজনক ব্যক্তি যে চিন্ময় প্রভু, ওনাকে এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের ডিবি পরিচয় একদল গাড়ি এসে ওনাকে আটক করে। সে আটক করার প্রেক্ষিতে আমরা তখন জানতে পারি যে আমাদের প্রভুকে আটক করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা হঠাৎ করে আমাদের একটা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করি। তারই ফলপ্রসূ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের একটাই দাবি যে আমাদের চিন্ময় প্রভুকে অনতিবিলম্বে ছেড়ে দেওয়া হয়, কারণ উনি একজন আমাদের শুধু সনাতনের না, উনি মহাবিশ্বের একজন আলোচিত একজন ব্যক্তি। ওনার কিছু হলে চট্টগ্রাম সারা বাংলাদেশে কি আন্দোলন এবং বিক্ষোভ মিছিল শুরু হবে। তাকে কখনো বলে দেওয়া হলো ভারতের দালাল, কখনো বলে দেওয়া হলো আরএসএস এর দালাল। তিনি প্রকাশ্যে মঞ্চে বললেন, আমি কোনো রাজনৈতিক দলের দালাল নই। আমি যখনই কথাগুলো বলতে শুরু করেছি আপনারা আমাকে আওয়ামী লীগের দালাল বানিয়ে দিলেন। পরবর্তীকালে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের দালাল বানিয়ে দিয়েছেন সনাতনী সংখ্যালঘুদের। আমরা কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক নই। যে সরকার, যে রাজনৈতিক দল আমাদের অধিকারের জন্য কথা বলবে আমরা তাদেরকেই বেছে নেব। আর এই কথাগুলো শুনে কার্যত ভয় পেতে শুরু করলেন মোহাম্মদ ইউনূস। রংপুরে একটি বিশাল জনসমাবেশ কিছুদিন আগে হলো সনাতনী সংখ্যালঘুদের, কিন্তু ওই সমাবেশ হওয়ার আগেই দেখা গেল জায়গা স্থান পরিবর্তন করতে বাধ্য করেছেন পুলিশ বাহিনী। শুধু তাই নয়, ওই রংপুরের সমাবেশকে কেন্দ্র করে যে হোটেলগুলো ভাড়া নেওয়া হয়েছিল সেই হোটেলগুলোরও ভাড়া নাকি শেষ মুহূর্তে ক্যান্সেল করে দেয় হোটেল কর্তৃপক্ষ। তারা বলেন উপরের তলার নির্দেশ আছে যেন সনাতনী সংখ্যালঘুদের এই সমাবেশে আসা মানুষজনকে কোনো হোটেল না দেওয়া হয়। এই ঘটনাগুলো এজন্যই বলছি কারণ আমি চাই এই ঘটনা বিশ্বের সমস্ত প্রান্তে যেন ছড়িয়ে যায়। ফেসবুক সাধারণত এই ভিডিওগুলোকে রেকমেন্ড করে না, তাই আপনাদের একটা অনুরোধ, যদি ভিডিওগুলো দেখেন তাহলে ভিডিওটি একটি শেয়ার করে সকলের কাছে এই কথাগুলো পৌঁছে দেবেন। কারণ মোহাম্মদ ইউনূস সরকার দিনের পর দিন এই চিন্ময় মহাপ্রভু এবং সংখ্যালঘুদের যেভাবে ট্রিটমেন্ট করেছেন, অন্তত শেষ 100 দিনে বাংলাদেশের ইতিহাসে যা হয়েছে তা চূড়ান্ত লজ্জাজনক, ধিক্কারজনক এবং মোহাম্মদ ইউনূসের অসভ্যতামিও বটে। আপনারা দেখেছেন নিউ মার্কেট পতাকা লাগানোর ঘটনায় চিন্ময় প্রভু সহ আমাদের 19 জন সমন্বয়ককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, এবং হাজারীগঞ্জের ঘটনায়
চিন্ময় প্রভু কোনো জড়িত নাই, এটা তো ওনাকে মামলা দিয়ে বিভিন্নভাবে প্রশাসনিক হয়রানি করেছেন। এবং আপনারা দেখেছেন রংপুরে আমাদের সংখ্যালঘুদের উপর কিভাবে মুসলিমরা হামলা করেছেন। এইসব কিছুর প্রতিবাদে আজকে 5টা বাজে চিন্ময় প্রভুকে ঢাকা থেকে তুলে নেওয়া হয়েছে ডিবি পরিচয় দিয়ে। আমরা এইসব কিছুর প্রতিবাদ জানানোর জন্য আজকে সংখ্যালঘুরা রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত এটার আমরা সুখবর পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম। চিন্ময় মহাপ্রভু রংপুরে দাঁড়িয়ে বললেন, সেনাবাহিনী সবাই খারাপ নয়, কিছুজন চট্টগ্রামে আমাদের সিসিটিভি ভেঙেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন। অবশেষে সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাতে চাই, তারা শেষ মুহূর্তে অত্যন্ত মার্জিতভাবে আমাদের এই সভাকে অর্গানাইজড করেছেন। তিনি বললেন, মোহাম্মদ ইউনূস বলেছেন সনাতনীরাও তো বাংলাদেশি, কিন্তু সংবিধান সংস্কারের জন্য যে কমিটি তৈরি হয়েছে, তাহলে সেখানে সনাতনীদের কোনো প্রতিনিধি নেই কেন? আপনারা আমাদেরকে যুক্ত করুন। অর্থাৎ অধিকার আদায়ের লড়াই কার্যত চিন্ময় মহাপ্রভুর নেতৃত্বে বাংলাদেশের সনাতনী সংখ্যালঘুরা কিন্তু করতে শুরু করে দিয়েছিলেন। বাংলাদেশের সনাতনী বা সংখ্যালঘুরা কখনোই একজোট হতে পারেননি এর আগে। চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে রাগের কারণ এটাই যে তিনি অজান্তেই বা জেনে বুঝেই 3 কোটি বাংলাদেশি সনাতনী এবং সংখ্যালঘুকে একই সূত্রতে বেঁধে ফেলেছেন। মোহাম্মদ ইউনূস জেনে বা বুঝে যে পদক্ষেপটি নিলেন, কার্যত রাজনৈতিক আত্মহত্যার সমান বলে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। ভারতের বাংলাদেশের স্পেশালি বিরোধী দলনেতা সরাসরি আওয়াজ তুলে দিয়েছেন বাংলাদেশে কোনো পণ্য না পাঠায়। বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং, সিটিং, ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিতও নই। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। বিরোধী দলনেতার কথা যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কিংবা বিদেশমন্ত্রী গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন, তাহলে কিন্তু বাংলাদেশ কার্যত অন্ধকারে ডুবে যেতে পারে। বাংলাদেশ থেকে বর্তমানে ভারতে যে পরিমাণ জিনিস রপ্তানি হয় তার 15% কমে গেছে 1 মাসে। উল্টে বাংলাদেশের রপ্তানিজাত দ্রব্যের পরিমাণ 13% বেড়েছে। অর্থাৎ ভারত কিন্তু দিনের পর দিন শেখ হাসিনার করে যাওয়া এক একটা চুক্তিকে মান্যতা দিতে গিয়ে কার্যত ডিম, পেঁয়াজ, লঙ্কা, দুধ দিনের পর দিন কিন্তু সরবরাহ করে যাচ্ছেন। কালকে ভারতবর্ষ কিন্তু কয়েক হাজার মেট্রিক টন চাল বাংলাদেশকে পাঠিয়েছে, তাও আবার অত্যন্ত কম দামে। এখানে চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে যে ধরনের আচরণ বাংলাদেশ সরকার করলো, এরপরে ভারতবর্ষ যদি অত্যন্ত কড়া কোনো পদক্ষেপ নেয়, তাহলে মোহাম্মদ ইউনূস সরকারের এই অবস্থা যে কি হবে তা ভাবলেই হয়তো আমি মুষড়ে পড়ছি। চিন্ময় মহাপ্রভু কিছুদিন আগে যে কথাগুলো বলেছিলেন তা নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের মনোপুত হয়নি। তিনি বলেছিলেন ইতিহাসকে গুরুত্ব দিতে হবে, মুজিবুর রহমানকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ ইতিহাসই তো আমাদের বাঁচিয়ে রাখে। তিনি বলেছেন বর্তমান সরকারও আমাদের নেট স্লো করে দিচ্ছে, আগের সরকার যা করেছে এই সরকারও তো ঠিক একই কথা করে যাচ্ছে, একই জিনিস করে যাচ্ছে। অথচ এই সরকারের নাহিদ ইসলাম কিছুদিন আগে বলেছিলেন সংখ্যালঘু ইস্যু বাংলাদেশের ইস্যু, ভারত যেন না ভাবে। কিন্তু ভারত কেন ভাববে না সেই প্রশ্নের উত্তর কিন্তু নাহিদ ইসলাম দিতে পারেননি। সংখ্যালঘু সনাতনীদের দিনের পর দিন অত্যাচার করবে আর এটা বাংলাদেশের ইস্যু হয়ে থাকবে, হতে পারে না। আমাদের দাবি হচ্ছে, আমাদের যে কর্মসূচি আপনারা দেখেছেন, বিগত অনেকগুলো কর্মসূচি আমাদের হয়েছে, দেশ জাতি মানুষের জানমালের কোনো জায়গার জন্য এটা প্রতিবন্ধকতা তৈরি করেনি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি যাতে অব্যাহত থাকে সেজন্য আমরা সহায়তা চাচ্ছি এবং আমাদের যে 8 দফা দাবি আদায়ের জন্য
এই 8 দফা দাবির বিষয়ে প্রশাসন থেকে যে আলোচনা চলমান ছিল, সে আলোচনা যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে পারে, যতটুকু সম্ভব ওনারা করবেন, বাকিটা ওনারা সাজেশন দেবেন। আমার মনে হয় এভাবে যদি হয় তাহলে আমাদের দেশের পরিবেশ, শান্তি, শৃঙ্খলা সবকিছু ঠিক থাকবে। বাইরের দেশ আমাদের দেশকে নিয়ে কোনো কিছু খেলার কোনো সুযোগ পাবে না। এবং চিন্ময় প্রভুর অবিলম্বে আমরা ওনার মুক্তি দাবি করছি। যে ইস্যু নিয়ে ডোনাল্ড ট্রাম্প টুইট করেন, যে ইস্যু নিয়ে শেখ হাসিনা দিনের পর দিন কথা বলেন, যে ইস্যু নিয়ে ভারতবর্ষকে সাংবাদিক সম্মেলন করতে হয়, সেই ইস্যু শুধুমাত্র বাংলাদেশের ইস্যু নয়, তা নাহিদের মতো নন গ্র্যাজুয়েট ব্যক্তিত্বরা সত্যি জানেন না। পাশাপাশি কিছুদিন আগে চিন্ময় মহাপ্রভু আরও কিছু কথাবার্তা বলেছেন। তিনি বলেছিলেন, বিদেশি শক্তি আমাদের দেশকে থাবা দেওয়ার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে কিসের জন্য আমরা জানি না। যারা বাংলাদেশের পতাকায় চাঁদ তারা লাগালো তাদের বিরুদ্ধে তো কোনো মামলা দেওয়া হলো না। অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন কোনো এক অজ্ঞাত শক্তি তাদের এই মুভমেন্টকে, তাদের এই বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে চিন্ময় মহাপ্রভুদের কিন্তু লড়াই। শেষ প্রান্তে তিনি যে কথাগুলো বলেছেন তা একটু আপনাদের বলি। তিনি বলেছেন, আমরা যখন জয় শ্রীরাম স্লোগান দিই, মানে ঠাকুরের যখন নাম করি, তখন পার্টিকুলারলি এই স্লোগানটিতে RSS এর স্লোগান হিসাবে আপনারা দাগিয়ে দেন। এটি কখনো বিজেপি ট্যাগ দেবেন না, এটা ঠাকুরের নাম, এটা RSS এর কোনো স্লোগান নয়। আজকে যখন আমরা এই স্লোগান দিচ্ছি তখন আমাদেরকে ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন আপনারা, যা অত্যন্ত নিন্দিত একটা কাজ। অর্থাৎ চিন্ময় মহাপ্রভুর পুরো বক্তব্য যখন আমি শুনলাম তখন আমার কখনোই মনে হয়নি উনি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলেছেন। শেষ প্রান্তে তিনি তুলসী গ্যাবটের প্রসঙ্গ টেনে বলেছেন, তুলসী গ্যাবট কিন্তু একজন হিন্দু ব্যক্তিত্ব। এমনকি ইসকনের মতো সংস্থা যারা কিনা বাংলাদেশ বিরোধী কাজকর্ম করেন বলেন, বিশ্বের কোনো দেশ, এমনকি আমেরিকার মতো দেশে ইসকনের যে প্রতিষ্ঠান আছে, তারাও কিন্তু কখনো ইসকনকে জঙ্গি সংগঠন বলেনি, যা বাংলাদেশের মাটিতে কিন্তু বাংলাদেশ সরকারে বিভিন্ন অফিসিয়ালরা বলে দিয়েছেন। অর্থাৎ সনাতনী সংখ্যালঘুদের এই ইস্যুটাকে কিন্তু মোহাম্মদ ইউনূস কার্যত ডিলটাই করতে পারলেন না। তারা শেখ হাসিনার হাতে একটা অস্ত্র তুলে দিলেন। তারা ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীকে একজোট হতে আরো বাধ্য করলেন। তারা কিন্তু আন্তর্জাতিক মহলকে কার্যত বাংলাদেশ বিরোধী অবস্থান নেওয়ার জন্য বাধ্য করলেন। অথচ এই সনাতনী সংখ্যালঘু ইস্যুটা যদি ধুরন্ধর কোনো রাজনীতিবিদ হতেন তাহলে 5 মিনিটে মিটিয়ে ফেলতে পারতেন, শুধু একটা মিটিং করে, একটি কমিটি করতে পারতেন। অথচ এই কমিটি তারা গড়লেনই না। তারা সরকারের কোনো কমিটিতে কোনো সংখ্যালঘুদের স্থানও দিলেন না। সব মিলিয়ে তারা যেভাবে পার্টিকুলারলি এই সনাতনী সংখ্যালঘু ইস্যুটা ডিল করলেন তা কিন্তু কার্যত একটা নন পলিটিক্যাল ব্যক্তির থেকেই আশা করা যায়। কিন্তু এবার যেটা হলো তা হয়তো বাংলাদেশের পক্ষে সামাল দেওয়া কার্যত অসম্ভব হবে। অলরেডি পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠে গেছে, সাধু সন্ততা রাস্তায় নেমে মিছিল করেছেন। আন্তর্জাতিক মহলও কাল হয়তো কড়া কিছু স্টেটমেন্ট দেবেন। কিন্তু মোহাম্মদ ইউনূসকে যে প্রশ্নের মুখোমুখি আন্তর্জাতিক মহল করাবেন বা করবেন, সেই উত্তর মোহাম্মদ ইউনূসের কাছেও আছে নাকি আমার সত্যি জানা নেই। ডিটেকটিভ বিভাগ চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে এমন কি পেল যে যার জন্য তার মতো একজন সম্মানীয় ব্যক্তিত্বকে মানে বিমানবন্দর থেকে অ্যারেস্ট করতে হবে, আমি সত্যি ভাবতে পারছি না। বিশ্বাস করুন, মাঝে মাঝে বিশ্বে এমন কিছু ঘটনা ঘটে যার বিশ্লেষণ করা সম্ভব হয় না, কিন্তু এই বিশ্লেষণ করা আমাদের মতো বিশ্লেষকদের হয়তো কাজ হয়ে পড়ে। কিন্তু যদি আবেগতাড়িত হয়ে পুরো বিষয়টা ভাবেন তাহলে হয়তো আপনারা বুঝতেই পারবেন শুধুমাত্র সংখ্যালঘু সনাতনীদের জন্য লড়াই করার জন্য আর চিন্ময় মহাপ্রভুকে কিন্তু গ্রেফতার হতে হয়েছে। ভারত এবং আমেরিকার মতো প্রভাবশালী দেশ এ বিষয়ে চুপ করে বসে থাকবে না, তা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার।